প্রিয় ছাত্রছাত্রী, আমি দেবাশিস সেনপুরকায়স্থ আরেকবার স্বাগত জানাই তোমাদেরকে আজকের ক্লাসটিতে। আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের অধ্যায় 10 আলোক, প্রতিফলন এবং প্রতিসরণ। এই চ্যাপ্টারের উপর কয়েকটি ক্লাস অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। আজকের যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয়টি হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্সের দ্বারা গঠিত কোনো লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের প্রকৃতি নকশা চিত্রের সাহায্যে কীভাবে প্রদর্শন করা যায়, আজকের ক্লাসের মুখ্য আলোচ্য বিষয়। এখন ব্যাপারটি হলো, আজকে প্রথমে যারা আমার এই ক্লাসটি দেখছো তাদেরকে বলছি, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে, অর্থাৎ এই ক্লাসটি চলাকালীন সময়ে ত্রিভুজ আইকনে প্রেস করবে। লেফট হ্যান্ড সাইডে একটি ত্রিভুজ আইকন দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সেই ত্রিভুজ আইকনে প্রেস করবে, করে ডেসক্রিপশন বক্সে গিয়ে পূর্ববর্তী ক্লাসগুলির লিঙ্ক তোমরা দেখে নেবে। কারণ একটি টপিকের সঙ্গে আরেকটি টপিক কিন্তু রিলেটেড, সম্পর্কযুক্ত। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করার জন্য বলছি, এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটিও প্রেস করে নেবে। এর অর্থ হলো, যে সময় আমি যে ভিডিওটি আমি আপলোড করব, তখন সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তোমরা আমার সঙ্গে থাকো এবং আমিও তোমাদের সঙ্গে থাকবো, সেটা বারবার তোমাদেরকে আমি কথা দিচ্ছি। তাহলে আজকের টপিকটি শুরু করা যাক। উত্তল লেন্স। উত্তল লেন্সের দ্বারা গঠিত লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্ব, প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, এগুলি আজকের আলোচনা বিষয়। তাহলে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। ছাত্রছাত্রীরা, যেহেতু আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উত্তল লেন্স, তাহলে আমরা দেখব যে উত্তল লেন্স কাকে বলে। উত্তল লেন্স দেখার পূর্বে আমরা দেখতে হবে লেন্স কাকে বলে। লেন্স হচ্ছে দুইটি পৃষ্ঠতল বিশিষ্ট স্বচ্ছ পদার্থ। দুইটি পৃষ্ঠতল বিশিষ্ট স্বচ্ছ পদার্থ। তাহলে আরেকটি প্রশ্ন থাকে যে স্বচ্ছ পদার্থ বলতে কি আমরা কি বুঝি, যেটা আমরা বেশিরভাগই জানি। স্বচ্ছ পদার্থ বলতে, আলোকের ক্ষেত্রে স্বচ্ছ পদার্থ বলতে ইহাই বুঝি যে পদার্থের মধ্য দিয়ে যে রশ্মিগুলি আপতিত হচ্ছে, বেশিরভাগ আলোক রশ্মি যদি কী হয়, প্রতিসারিত হয়, এ ধরনের পদার্থকে কি বলে, স্বচ্ছ পদার্থ বলে। যেহেতু লেন্স হচ্ছে দুইটি পৃষ্ঠতল বিশিষ্ট স্বচ্ছ পদার্থ, সেই দুইটি পৃষ্ঠতলের উভয় প্রতিফলক তলই যদি উত্তল প্রকৃতির হয়, যে দুইটি পৃষ্ঠতল আমরা পাচ্ছি, সেই দুইটি পৃষ্ঠতলের উভয় পৃষ্ঠতল যদি উত্তল প্রকৃতির হয়, তাহলে এ ধরনের লেন্সকে আমরা বলি উত্তল লেন্স হলো। তাহলে যদি দুইটি পৃষ্ঠতল যদি উত্তল প্রকৃতির হয়ে থাকে, তাহলে এই উত্তল প্রকৃতির হয়ে থাকে, তাহলে আমরা ধরতে পারবো বা আমরা কল্পনা করতে পারবো যে এই পৃষ্ঠতল দুইটি কোনো না কোনো একটি গোলকের অংশবিশেষ রূপে আমরা কল্পনা করতে পারবো। যদি আমরা কোনো একটি গোলকের অংশবিশেষ রূপে যদি আমরা কল্পনা করে থাকি, উভয় পৃষ্ঠতলটিকে দুইটি গোলকের অংশবিশেষ রূপে কল্পনা করে থাকি, তাহলে সেই অবতল বলো বা উত্তল দর্পণের মতো বলো লেন্সের ক্ষেত্রে আমরা কি পাবো, আমরা তার বাজ কেন্দ্র পাবো হলো। তাহলে এই ক্ষেত্রে এই যে পৃষ্ঠ, এই পৃষ্ঠের জন্য আমরা বাজ কেন্দ্র ধরলাম, এই জায়গায় আমরা কি পেলাম, বাজ কেন্দ্র। এবং এই যে আরেকটি পৃষ্ঠ আমরা পেলাম, লেন্সের প্রতিফলক তল পেলাম বা পৃষ্ঠ আমরা যে পেলাম, সেই পৃষ্ঠের জন্য আমরা এখানে আরেকটি কি পেলাম, বাজ কেন্দ্র পেলাম। তাহলে একটি লেন্সের ক্ষেত্রে বাজ কেন্দ্র আমরা কয়টি পেয়ে থাকি, দুইটি বাজ কেন্দ্র পেয়ে থাকি হলো। এখন এই যে লেন্স আমরা যেটা আঁকলাম উত্তল লেন্স, সেই উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা মুখ্য বিন্দু আমরা যেটা একটি পাবো বা কেন্দ্রীয় বিন্দু আমরা পাবো, সেই কেন্দ্রীয় বিন্দুকে বলা হয় আলোক কেন্দ্র, ও বা ইংরেজিতে বলা হয় ওইটাকে অপটিক্যাল সেন্টার। আর একবার বলছি যে লেন্স আমরা যেটা আঁকলাম বা লেন্স আমরা যেটা নিলাম, তার একটি কেন্দ্রীয় বিন্দু থাকবে। একটি লেন্সের একটি কেন্দ্রীয় বিন্দু থাকবে, সেই কেন্দ্রীয় বিন্দুকে বলা হয় অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র বলা হয়। এখন C1 এবং C2 বিন্দুগামী, C1 এবং C2 বিন্দুগামী কোনো অক্ষরেখা যদি আলোক কেন্দ্র অভিমুখে কি করে, গমন করে, এ ধরনের প্রধান অক্ষকে আমরা বলবো মুখ্য অক্ষ, যেটি দর্পণের সঙ্গে প্রায় একই ধরনের হয়। তাহলে আমরা প্রধান অক্ষের সংজ্ঞাটা কি, C1 এবং C2 বিন্দুগামী কোনো অক্ষকে কি বলা হয়, প্রধান অক্ষ বা মুখ্য অক্ষ, প্রধান অক্ষ বা মুখ্য অক্ষ। পরবর্তীতে আমরা পাবো প্রধান অক্ষের সমান্তরালভাবে আসা কোনো আলোক রশ্মি, প্রধান অক্ষের সমান্তরালভাবে আসা কোনো আলোক রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে কি হয়, মিলিত হয়, প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়, সেটিকে বলা হয় মুখ্য ফোকাস বিন্দু। তাহলে এই ক্ষেত্রে আমরা ফোকাস বিন্দু পাবো, এখানে একটি ফোকাস বিন্দু পাবো F1, এবং এখানে আরেকটি কি পাবো, ফোকাস বিন্দু আমরা পাবো। যদি ওই দিক থেকে কোনো একটি রশ্মি আপতিত হয় প্রধান অক্ষের সমান্তরালভাবে, সেটি প্রতিসারিত হওয়ার পর প্রধান অক্ষের উপর এই বিন্দুতে মিলিত হবে। ওই দিক থেকে কোনো একটি রশ্মি যে এসে আপতিত হয় প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর এই বিন্দুতে গিয়ে কি হবে, মিলিত হবে বা অভিসারী হবে। তাহলে F1 এবং F2 হচ্ছে কি, ফোকাস বিন্দু, মুখ্য ফোকাস
বিন্দু। আমরা এখন দেখতে হবে আমাদেরকে আলোকরশ্মি কোন দিক থেকে এসে আপতিত হচ্ছে। যদি আলোকরশ্মি যদি এই দিক থেকে এসে যদি আপতিত হয় এই বিন্দু থেকে মিলিত হয়, তাহলে ওইটাই হচ্ছে কি মুখ্য ফোকাস বিন্দু হবে F2। হলো, তাহলে আমরা কি পেলাম যে একটি লেন্সের ক্ষেত্রে আমরা বাস কেন্দ্র কয়টি পাই? দুইটি পাই। একটি হলো C1 এবং একটি C2। কারণটি হচ্ছে যে একটি লেন্সের পৃষ্ঠতল কয়টি? দুইটি, এবং সেই পৃষ্ঠতল দুইটি কোনো না কোনো একটি গোলকের অংশবিশেষ রূপে আমরা কি করতে পারি? কল্পনা করতে পারি। সেই গোলকের কেন্দ্রটি হচ্ছে এই লেন্সটির বাস কেন্দ্র। তাহলে বাস কেন্দ্র একটি হবে C1 এবং একটি হবে C2। এই C1 এবং C2 গামী যে রেখা খণ্ড বা C1 এবং C2 গামী যে রেখা, সেই রেখাকে কি বলা হয়? প্রধান অক্ষ বা মুখ্য অক্ষ বলা হয়। হলো, কোনো একটি লেন্সের ক্ষেত্রে আমরা তারপর কি পাই? একটি কেন্দ্রীয় বিন্দু পাই, যেটা কি আমরা বলি আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার, যেটাকে আমরা অচিহ্ন দ্বারা চিহ্নিত করি। তারপর হলো প্রধান অক্ষের সমান্তরালভাবে আসা আলোকরশ্মি। প্রধান অক্ষের সমান্তরালভাবে আসা আলোকরশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে গিয়ে মিলিত হয়, সেই বিন্দুকে আমরা কি বলি? ফোকাস বিন্দু বলি। এই ক্ষেত্রে F1 এবং F2 হবে কি? ফোকাস বিন্দু। এত সব জিনিস কনসেপ্ট আমার মাথায় নিয়ে আমরা চিত্র আঁকতে যাচ্ছি। ছাত্রছাত্রীরা প্রথম প্রশ্নটি বোর্ডে তুলে নিয়েছে। প্রশ্নটি হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান অসীমে হলে প্রতিবিম্বের অবস্থান রশ্মিচিত্রের সাহায্যে নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে দেখব যে আমরা উত্তল লেন্সটি কম্পাস এবং কাঠ পেন্সিলের সাহায্যে কীভাবে আমরা আঁকতে পারি, সেটি আমরা প্রথমে দেখব। প্রথমে একটা কাজ করো, তোমরা বোর্ডের মধ্যে একটি এক্স অক্ষ বরাবর একটি টান দাও, একটি রেখা অঙ্কন করো। হলো, সেই রেখাটির উপর 8 বা 8.5 সেন্টিমিটার, ধরো 8 সেন্টিমিটার মাপের একটি রেখাখণ্ড কেটে ফেলো। 8 সেন্টিমিটার অর্ধেক হবে কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। সেই 4 সেন্টিমিটারে একটি বিন্দু চিহ্নিত করো। এর অর্থ হচ্ছে তোমরা যদি 6 সেন্টিমিটার নাও, 6 সেন্টিমিটার অর্ধেক হচ্ছে কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। যদি 8 সেন্টিমিটার নাও, 8 সেন্টিমিটার অর্ধেক হবে কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটারের দুইটি প্রান্তে একটিকে চিহ্নিত করো C1 এবং অন্যটিকে চিহ্নিত করো C2 হিসাবে। তাহলে আমরা প্রধান অক্ষের উপর বাস কেন্দ্র আমরা দুইটি পেয়ে গেলাম লেন্সের, একটি হচ্ছে C1 আর একটি হচ্ছে C2। এখন একটা কাজ করো, এই 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, এই যে দৈর্ঘ্য আমরা পেলাম 4 সেন্টিমিটার করে, তার অর্ধেক হচ্ছে 2 সেন্টিমিটার। এই 4 সেন্টিমিটার অর্ধেক হচ্ছে 2 সেন্টিমিটার। এখানে চিহ্নিত করে এটার নাম দাও F1, এবং ঠিক একইভাবে এই জায়গা থেকে এখানে একটা বিন্দু দাও 2 সেন্টিমিটারে, নাম দাও কি? F2। তাহলে ফাইনাল কথাটি কি হলো? এই কথাটি হলো তোমরা 8 সেন্টিমিটার একটা রেখাখণ্ড নাও, 8 সেন্টিমিটার রেখাখণ্ড নিয়ে 4 সেন্টিমিটারে একটা বিন্দু দাও, এবং এই 8 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটারের মধ্যে হচ্ছে 2 সেন্টিমিটার। ঠিক একইভাবে এই 8 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার মধ্যে আরেকটি বিন্দু হচ্ছে কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। সেখানে বিন্দু দাও। এখানে যে বিন্দু আমরা যেটা পেলাম সেটা হবে আলোক কেন্দ্র ও, সেটির নাম হবে আলোক কেন্দ্র ও, এবং এই ও এবং C1 এর মধ্যে হবে F1, ও এবং C2 এর মধ্যে এখানে হবে কি? F2 হবে F2। হলো, তাহলে 8 সেন্টিমিটার বিন্দুগুলো যে আমরা দিলাম, কেন আমি 8 সেন্টিমিটার দিলাম? অনেক সুবিধা হয় আর কি। এই প্রথমে 0 সেন্টিমিটারে একটা বিন্দু হবে, 2 সেন্টিমিটার একটা বিন্দু হবে, 4 সেন্টিমিটার একটা বিন্দু হবে, 6 সেন্টিমিটার একটা বিন্দু হবে, এবং 8 সেন্টিমিটারে আরেকটি বিন্দু হবে। সুবিধা হলো ওইটাই, 2 সেন্টিমিটার পরে পরে আমরা বিন্দুগুলি চিহ্নিত করেছি। প্রথমটা হবে C1, পরেরটা হবে F1, পরেরটা হবে O, F2 এবং C2। এখন কম্পাসের সঙ্গে কাঠ পেন্সিলটি সংযুক্ত করে কম্পাসটি এখানে নিয়ে বসাও। কম্পাসটি এবং কাঠ পেন্সিলটি একটা কাজ করবে, ও বিন্দুকে ছেড়ে দিয়ে এখানে যে সময় কম্পাসটি বসাবে, মনে করো এই হলো আমার কম্পাস, এই হচ্ছে আমার কাঠ পেন্সিল, এই হচ্ছে কাঠ পেন্সিল, এই হচ্ছে কম্পাস। এই যে সময় C1 এ তোমরা বসাবে, তখন কাঠ পেন্সিলটি ও বিন্দুকে ক্রস করে এখানে নিয়ে বসাও। ও বিন্দুকে ক্রস করে অতিক্রম করে এখানে নিয়ে বসাও, বসিয়ে এরকম একটি চাপ আঁকো। হলো, আমি কিরকম বলেছি যে C1 এ যে সময় কম্পাসটি বসাবে, কাঠ পেন্সিলটি নিয়ে বসাবে ও বিন্দুকে অতিক্রম করে, ও বিন্দুকে অতিক্রম করে এখানে নিয়ে বসাও, বসিয়ে একটি চাপ অঙ্কন করো। ওই যে আমরা যে একটা ব্যাসার্ধ নিলাম, একটা চাপ যে আঁকলাম, একটা ব্যাসার্ধ নিলাম, ওই মাপটি কোনো চেঞ্জ করবে না তোমরা, না করে এখানে বর্তমানে C2 তে নিয়ে বসাও। কোন জায়গায় নিয়ে বসাও? C2 তে নিয়ে বসাও, দেখবে, এবং কাঠ পেন্সিলটি দেখবে ও বিন্দুকে ক্রস করে গিয়ে বসেছে, ওই দিক থেকে ও বিন্দুকে ক্রস করে গিয়ে বসেছে। তাহলে এখানে আরেকটি কি করো? চাপ অঙ্কন করো। তাহলে আমরা আরেকটি কি করলাম? চাপ অঙ্কন করলাম। তাহলে আমরা বর্তমানে একটি লেন্স পেয়ে গেলাম। সেই লেন্সটি হচ্ছে কি? উত্তল
লেন্স, লেন্সটি হচ্ছে উত্তল লেন্স, যার বাস ব্যাসার্ধ হবে কত সেন্টিমিটার, 4 সেন্টিমিটার বাস ব্যাসার্ধ। দর্পণের ক্ষেত্রে আমরা মেপেছিলাম পি বিন্দু থেকে, এখানে হবে অ বিন্দু থেকে। অ হচ্ছে কি কেন্দ্রীয় বিন্দু। এখানে আমরা যে একটা লাইন একটা ড্র করি, আমরা যে যুক্ত করি এই দুইটি প্রান্ত, এই প্রান্ত এই প্রান্ত যুক্ত করি, যে বিন্দুতে এসে ছেদ করে সেটাকে আমরা ধরে নেব আলোক কেন্দ্র বা ও। তাহলে আমরা C1 পেলাম, C2 পেলাম, F1 পেলাম, F2 পেলাম, ও পেলাম এবং আমরা লেন্স অঙ্কন করে নিয়েছি। হলো, এখন প্রশ্নটা বলেছে যে লক্ষ্যবস্তুর অবস্থান বলেছে অসীমে, এবং অসীম থেকে যত রশ্মি আসে সবটি সমান্তরাল রশ্মি এসে কি হয়, আপতিত হয় প্রধান অক্ষের সমান্তরালভাবে। তাহলে এইটি রশ্মি এসে সরাসরি এসে লেন্সটির উপর আপতিত হলো। তোমরা একটি কাজ করে এই জায়গায় ও প্রান্তবিন্দু থেকে, লেন্সটি এই প্রান্তবিন্দু থেকে এই প্রান্তবিন্দু পর্যন্ত হালকা একটি চিহ্ন দিয়ে রাখো, কারণ আলোক রশ্মি সোজাসুজি এতটুকু জায়গা পর্যন্ত আসবে। আসার পর প্রতিসারিত হওয়ার সময় তার দিক পরিবর্তন হবে, কিন্তু সরাসরি এতটুকু জায়গা পর্যন্ত এসে আপতিত হবে, এই জায়গা পর্যন্ত, লেন্সের ঠিক মধ্যভাগ পর্যন্ত। হলো, আমরা জানি দর্পণের ক্ষেত্রে পেয়েছি প্রধান অক্ষের সমান্তরালভাবে আসা আলোক রশ্মি প্রতিফলনের পর ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। যেহেতু ওইটি লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মি প্রতিফলিত হবে না, প্রতিসারিত হবে, মানে পিছন দিকে যেতে পারবে। এমনভাবে প্রতিসারিত হবে হয় প্রধান অক্ষের উপর কোন বিন্দু থেকে মিলতে হবে, এফ বিন্দুতে। কোন বিন্দু থেকে মিলতে হবে, এফ বিন্দুতে। তাহলে আমরা কি পেলাম যে প্রধান অক্ষের সমান্তরালভাবে আসা আলোক রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে গিয়ে কি হয়, মিলিত হয় বা অভিসারী হয়, সেই বিন্দুটি হচ্ছে কি ফোকাস বিন্দু। তাহলে আমরা আরেকটি রশ্মি নিলাম, প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে আপতিত হলো। আমি বলেছি এখানে একটা হালকা হাতের লাইন ড্র করবে, এতটুকু পর্যন্ত সরাসরি রশ্মিটা এসে আপতিত হবে। হওয়ার পর প্রতিসারিত হতে হবে, কারণ এদিকে আলোক রশ্মি যাচ্ছে, এটা হচ্ছে স্বচ্ছ পদার্থ। এমনভাবে প্রতিসারিত হবে, মনে হবে কি ফোকাস বিন্দুর উপর, মুখ্য অক্ষের উপর একটি বিন্দু গিয়ে কি হচ্ছে, মিলিত হচ্ছে, এই বিন্দুকে প্রতিসারিত হবে। প্রধান অক্ষের সমান্তরালভাবে আসা আলোক রশ্মি এমনভাবে প্রতিসারিত হবে, মনে হবে কি প্রধান অক্ষের উপর কোন একটি বিন্দুতে গিয়ে কি হচ্ছে, অভিসারী হচ্ছে, এবং ওইটি হচ্ছে কি মুখ্য ফোকাস বিন্দু। এই লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস বিন্দুই হবে ওইটি। হলো, তাহলে আমরা কি পেলাম যে প্রধান অক্ষের সমান্তরালভাবে আসা আলোক রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে গিয়ে কি হচ্ছে, মিলিত হচ্ছে, মানে এই বিন্দুটি হচ্ছে কি ফোকাস বিন্দু। এর অর্থ হচ্ছে এই দূরের যদি কোনো একটি লক্ষ্যবস্তু রাখা থাকে, সেই জন্য প্রতিবিম্বটি হবে কোন লেন্সের ক্ষেত্রে, প্রতিবিম্বটি হবে কোন বিন্দুতে, এই ফোকাস বিন্দুতে কিসের সৃষ্টি হবে, প্রতিবিম্বের সৃষ্টি হবে, ফোকাস বিন্দুতেই প্রতিবিম্বের সৃষ্টি হবে। এবং যেহেতু উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয়, কারণ উত্তল লেন্সের ধর্মটাই হচ্ছে এই সমান্তরাল রশ্মিগুলিকে লেন্সটির মুখ্য ফোকাস বিন্দুতে কি করে, অভিসারী করে। তাহলে এতগুলি রশ্মি এসে যদি মিলিত হলো, আমরা যে এখানে কোনো একটা লেন্স রাখি এবং সেই লেন্সটির ফোকাস বিন্দুতে যদি আমরা একটা কাগজ রাখি, তাহলে সমান্তরাল রশ্মিকে সেই ফোকাস বিন্দুতে, মানে সেই কাগজটিতে নিয়ে কি করছে, অভিসারী করছে। তাহলে কাগজটি ধীরে ধীরে গরম হবে এবং কাগজে আগুন ধরে যাবে। সেই জন্য একটি প্রশ্ন তোমাদেরকে বলা হয় যে উত্তল লেন্সের সাহায্যে কীভাবে কাগজে আগুন ধরানো যায়, বা উত্তল লেন্সের দ্বারা কেন কাগজে আগুন ধরানো হয়, বা কীভাবে আগুন ধরানো যায় উত্তল লেন্সের সাহায্যে, একটি প্রশ্ন তোমাদেরকে করে থাকে। কারণ উত্তল লেন্সের ধর্মটাই হচ্ছে সমান্তরালভাবে আসা, প্রধান অক্ষের সমান্তরালভাবে আসা আলোক রশ্মি কি করে, সেই লেন্সটির ফোকাস বিন্দুতে নিয়ে কি করে, মিলিত করে। তাহলে এতগুলি আলোক রশ্মি যদি একটা বিন্দুতে নিয়ে মিলিত হয়, তাহলে সেই বিন্দুটির উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, এবং উষ্ণতা বৃদ্ধি পাবে অর্থাৎ এই জায়গায় যদি আমরা কোনো বস্তু রাখি বা কোনো কাগজই রাখি, তার একটা সময় কাগজটির প্রজ্বলন উষ্ণতা অতিক্রম করবে, গরম হতে হতে সেই কাগজে আগুন ধরে যাবে। এবং যেহেতু উত্তল লেন্সের ধর্মটাই হচ্ছে সমান্তরাল রশ্মিগুলিকে কী করা, কোনো একটা বিন্দুতে অভিসারী করা, সেই জন্য উত্তল লেন্সকে কী বলা হয়, অভিসারী লেন্সও বলা হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম, এই ক্ষেত্রে আমরা পেয়েছি সমান্তরাল রশ্মিগুলি একটি বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, অর্থাৎ ফোকাস বিন্দুতে কি হয়েছে, মিলিত হয়েছে, অর্থাৎ সত্যি ছেদ করেছে ফোকাস বিন্দুতে। অর্থাৎ এই জায়গায় যে বস্তুটি থাকুক না কেন, তার প্রতিবিম্ব কোন জায়গাতেই হবে, এই ফোকাস বিন্দুতেই হবে। প্রতিফলিত রশ্মিগুলি সত্যি গিয়ে মিলিত হয়েছে, যেন প্রতিবিম্বটি হবে সৎ প্রতিবিম্ব। এবং যেহেতু চিত্রটি খুবই ছোট, মানে যেহেতু প্রতিবিম্বটি খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র হবে, সেই জন্য প্রতিবিম্বটি সোজা না উল্টে সেটি আমরা বুঝতে পারছি না বর্তমানে, কিন্তু
যেহেতু সৎ প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, প্রতিবিম্বটি হবে উল্টা এবং আকারে কি, আকারে খুবই ছোট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। লিখে নাও। দেখো এই ক্ষেত্রে লক্ষ্যবস্তু, এই ক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান, মুখ্য ফোকাসে লিখেছ। লিখো প্রতিবিম্ব সৎ, কারণ প্রতিফলিত রশ্মিগুলি সত্যি সত্যি এই বিন্দুতে গিয়ে কি করেছে, ছেদ করে প্রতিবিম্ব সৃষ্টি করেছে। লিখো প্রতিবিম্ব সৎ, উল্টো, প্রতিবিম্ব সৎ উল্টো এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র। সব প্রতিবিম্ব সবসময় কি হয়, উল্টো হয়। আমরা পরবর্তী চিত্রের দিকে আমরা পুরোপুরি বুঝতে পারবো। প্রতিবিম্ব সৎ উল্টো এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আকারে কি হয়, খুবই ছোট হয়, প্রতিবিম্ব সৎ উল্টো এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আমরা আরেকটি কনসেপ্ট দিয়ে ডেভেলপ করে যাই। এই যে আমরা চিত্র যেটি আঁকলাম, সেই চিত্রের ক্ষেত্রে যদি কোনো অঙ্ক দেয় যে লক্ষ্যবস্তুর অবস্থান দেওয়া আছে অত প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো, তখন সাংখ্যিক মানের উপর আমাদের অনেক সময় প্রবলেম ক্রিয়েট হয়। এই ক্ষেত্রে আমরা দেখো লক্ষ্যবস্তু যেহেতু দর্পণ লেন্সটির বাম দিকে রাখা আছে, এই ক্ষেত্রে ইউর সাংখ্যিক মান কি হবে, ঋণাত্মক হবে। কারণ বাম দিকের যত দূরত্ব তার সাংখ্যিক মান কি হয়, ঋণাত্মক। যেহেতু উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালভাবে আসা আলোক রশ্মি এই বিন্দুতে, ফোকাস বিন্দুতে মিলিত হয়েছে। সেই ফোকাস বিন্দুটি লেন্সটির কোন দিকে পড়েছে, ডান দিকে পড়েছে। সেই জন্য এই ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যের সাংখ্যিক মান হবে ধনাত্মক। তাহলে মনে রাখবে তোমরা, উত্তল লেন্সের, মানে এখন থেকে তোমরা মনে রাখবে, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সাংখ্যিক মান সবসময় কি হয়, ধনাত্মক হয়। হলো প্রতিবিম্বটি যেহেতু প্রধানকে সমান্তরালে আসা আলোক রশ্মি প্রতিসরণের পর এই বিন্দুতে গিয়ে কি করেছে, F2 বিন্দুতে ছেদ করেছে, করে প্রতিবিম্বের সৃষ্টি করেছে। তাহলে এই অবিন্দু থেকে F2 এই যে দূরত্ব, সেটি হবে প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্বটিও কোন দিকে পড়েছে, লেন্সটির ডান দিকে পড়েছে। তাহলে এই বি এই ক্ষেত্রে কি হবে, ধনাত্মক হবে। হলো বি এর সাংখ্যিক মান কি হবে, ধনাত্মক হবে। তাহলে আমরা যতটি চিত্র পাবো, আমরা সঙ্গে সঙ্গে এই তাদের সাংখ্যিক মান নিয়েও আমরা আলোচনা করে এগিয়ে যাব, যাতে তোমরা পরবর্তী অঙ্ক করতে কোনো অসুবিধার সৃষ্টি না হয়। তার পরবর্তী প্রশ্নটি খুব তাড়াতাড়ি লিখে নিচ্ছি বোর্ডের মধ্যে। ছাত্রছাত্রীরা পরবর্তী প্রশ্নটি আমি বোর্ডে তুলে নিয়েছি। প্রশ্নটি হচ্ছে যে উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান অসীম দূরত্ব এবং বাস কেন্দ্রের মধ্যে হলে প্রতিবিম্বের অবস্থান রশ্মিচিত্রের সাহায্যে নির্ণয় করো, প্রতিবিম্বের প্রকৃতি কি হবে। তাহলে প্রথমে আমরা একটা কাজ করি, আমরা একটি উত্তল লেন্স আমরা এঁকে নেই। প্রথমে উত্তল লেন্স আঁকার জন্য আমরা প্রথমে একটা রেখা আঁকবো। সেই রেখাটি থেকে আমরা 8 সেন্টিমিটার একটা রেখাখণ্ড নেব। 8 সেন্টিমিটার, মানে এখানে যদি 0 হয়, এখানে 8, 0 এবং 8-এর মধ্যে একটি দৈর্ঘ্য আমরা নেব, রেখাখণ্ড আমরা নেব। নিয়ে সেই 8-এর অর্ধেক কত হচ্ছে 4, এবং এই 0 এবং 4-এর মধ্যে হবে 2, এবং 4 এবং 8-এর মধ্যে হবে আরও 2 সেন্টিমিটার নিলাম। এর অর্থ হচ্ছে 0 সেন্টিমিটার একটি বিন্দু হবে, 2 সেন্টিমিটার একটি বিন্দু হবে, 4 সেন্টিমিটার একটি বিন্দু হবে, 6 সেন্টিমিটার একটি বিন্দু হবে, এবং 8 সেন্টিমিটারে আরেকটি বিন্দু চিহ্নিত করো। এই চিহ্নিত করার পর এই যে বিন্দু, সেটি হবে C1, ওইটি হবে C2, ওইটি হবে যে লেন্স আমরা আঁকতে যাচ্ছি, সেই লেন্সটির আলোক কেন্দ্র ও অপটিক্যাল সেন্টার হলো, ওইটি হবে F1, এবং ওইটি হচ্ছে কি F2। এখন ঠিক আগের মতোই তোমরা, আমার এই আঙুলটি হচ্ছে কম্পাস, আঙুলটি হচ্ছে কাট পেন্সিল। তাহলে কম্পাসটি আমরা এখানে C1-এ বসাবো, C1, এবং কাট পেন্সিলটি ও বিন্দুকে অতিক্রম করে, আমি কি বলছি, কম্পাসটি আমি বসাচ্ছি C1 বিন্দুতে, কাট পেন্সিলটি আমি ও বিন্দুকে অতিক্রম করে এখানে কোনো একটা জায়গাতে বসাবো। বসিয়ে আমি একটা চাপ আঁকবো। হলো একটি চাপ আমি আঁকলাম। ঠিক এই যে আমরা ব্যাসার্ধ যেটি নিয়েছি, সেটি আমরা
চেঞ্জ করব না, না করে আবার এখন C2-তে নিয়ে বসালাম। C2-তে নিয়ে বসালে দেখবে অটোমেটিক এই কাট পেন্সিলটি অবিন্দুকে ক্রস করে অতিক্রম করেছে, করে তাহলে আমরা আরেকটি চাপ আঁকবো এরকম করে। তাও এখন যে আমরা একটা নকশা চিত্র আমরা পেলাম, সেটি হচ্ছে একটি উত্তল লেন্স, সেটির বাজ ব্যাসার্ধ আমরা কত সেন্টিমিটার পেয়েছি? 4 সেন্টিমিটার বাজ ব্যাসার্ধ। ফোকাস দৈর্ঘ্য আমরা কত সেন্টিমিটার পেলাম? ফোকাস দৈর্ঘ্য আমরা পাবো কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। এখান থেকে O1 থেকে F2 যে ডিস্টেন্স বা দূরত্ব কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। তাহলে খুব তাড়াতাড়ি চিত্রটা তোমরা এঁকে ফেলো। আশা করি তোমরা চিত্রটি আঁকতে পেরেছো। এখন যেহেতু প্রশ্নের মধ্যে বলেছে লক্ষ্যবস্তুর অবস্থান রয়েছে অসীম এবং বাসকেন্দ্রের মধ্যে, তাহলে অসীম এবং অসীম দূরত্ব এবং বাসকেন্দ্রের মধ্যে আমরা কোনো লক্ষ্যবস্তুকে আমরা স্থাপন করতে পারি। যেহেতু প্রথম চিত্রে বলেছিল অসীমে, এবং অসীমে আমরা কোনো লক্ষ্যবস্তু ধরতে পারি না, কিন্তু অসীম এবং বাসকেন্দ্রের মধ্যে আমরা একটি লক্ষ্যবস্তু রাখবো। ধরো 2 সেন্টিমিটার আকারের একটি লক্ষ্যবস্তু আমরা এখানে স্থাপন করলাম। কত সেন্টিমিটার আকারের? 2 সেন্টিমিটার আকারের প্রধানকের উপর। এবং আমি পূর্ববর্তী ক্লাসগুলিতে আবার আলোচনা করেছি এই চিত্র যে আমরা আঁকতে যাই অবতল দর্পণের ক্ষেত্রে, তখন বলেছি এখানে 2 সেন্টিমিটার একটি লক্ষ্যবস্তু তোমরা রাখো, এখানে একটা বিন্দু দেবে, এই জায়গা থেকে এখানে একটা বিন্দু দেবে কত সেন্টিমিটারে? 2 সেন্টিমিটার। এর অর্থটি কি? আমরা যে সময় রশ্মিটা আমরা যে সময় আঁকবো তখন রশ্মিটা পুরোপুরি কী হবে? সমান্তরাল রশ্মি হবে। কিন্তু লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মি এখান থেকে এসে দিক পরিবর্তন করবে না, এই জায়গাটায় প্রান্তবিন্দু থেকে তোমার হালকা হাতে এই জায়গাটা যোগ করে নেবে, হালকা হাতে যোগ করবে। আলোক রশ্মি সরাসরি এতটুকু পর্যন্ত আসবে, সরাসরি এতটুকু পর্যন্ত আসবে। ফলে তোমার যোগ করো, এসে প্রতিসারিত হবে। প্রতিসারিত হওয়ার সময় তার দিক পরিবর্তন করবে। যেহেতু রশ্মিটি প্রধানকের সমান্তরালভাবে এসেছে, প্রতিসরণের পর প্রধানকের উপর F বিন্দুতে গিয়ে কী হবে? F2 বিন্দু দিয়ে কী হবে? প্রতিসারিত হবে, বা F2 বিন্দুতে অভিসারী হবে, অভিসারী হয়ে অতিক্রম করবে, বা F2 বিন্দুতে মিলিত হবে। হলো প্রধানকের সমান্তরালভাবে আসা আলোক রশ্মি প্রতিসরণের পর F2 ফোকাস বিন্দু দিয়ে কী করবে? গমন করবে। আরেকটি রশ্মি এই জায়গা থেকে কোন বিন্দুর উদ্দেশ্যে আসলো? আলোক কেন্দ্রের উদ্দেশ্যে। এবং ছাত্রছাত্রীরা আলোক কেন্দ্র অভিমুখে, মনে রাখবে আলোক কেন্দ্র অভিমুখে, এই জায়গাতে আলোক কেন্দ্র অভিমুখে যে রশ্মিটি আপতিত হয় প্রতিসরণের পর ইহার কোনো দিক পরিবর্তন হয় না, মানে যে পথে আপতিত হয়েছিল সেই একই পথে কি হয়? যে পথে আপতিত হয়েছিল সেই একই পথে প্রতিসারিত হয়, সেই একই পথে প্রতিসারিত হয়। মানে আলোক কেন্দ্র অভিমুখে, আমি আবার বলছি, আলোক কেন্দ্র অভিমুখে যদি কোনো রশ্মি আপতিত হয় প্রতিসরণের পর ইহার কোনো দিক পরিবর্তন হয় না, অর্থাৎ যে পথে আপতিত হয়েছিল সেই একই পথে কী হয়? প্রতিসারিত হয়। এখন যদি তোমরা খুব ভালোভাবে খেয়াল করো, এই হচ্ছে একটি প্রতিসারিত রশ্মি এবং এই হচ্ছে আরেকটি প্রতিসারিত রশ্মি। সেই প্রতিসারিত রশ্মি দুইটি সত্যি সত্যি কিন্তু এই বিন্দুতে গিয়ে কী করেছে? ছেদ করেছে। তাহলে এই জায়গার প্রতিবিম্বটি হবে এখানে, এই জায়গার প্রতিবিম্বটি হবে এখানে, এবং সম্পূর্ণ লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্বটি হবে এখানে। লক্ষ্যবস্তুটি ছিল প্রধানকের উপরে, প্রতিবিম্বটি হয়েছে প্রধানকের কোন দিকে? নিচের দিকে। যেহেতু প্রতিসারিত রশ্মিগুলি সত্যি সত্যি ছেদ করে প্রতিবিম্বের সৃষ্টি করেছে, সেটি হচ্ছে এক ধরনের সৎ প্রতিবিম্ব। এবং আমরা আগে পেয়েছি এবং এখন আবার জোর গলায় বলছি যে সৎ প্রতিবিম্ব সবসময় কী হয়? উল্টো হয়। সৎ প্রতিবিম্ব সবসময় উল্টো হয়। তাহলে লিখো। আশা করি তোমরা প্রশ্নটা তুলতে পেরেছ। প্রশ্নটা মিটিয়ে নিচ্ছি। এবার এক্ষেত্রে আমরা লক্ষ্যবস্তুর একটা নাম দেব, নাম দিয়ে দিই আমরা এবি, ওইটা হবে বি ড্যাশ এ ড্যাশ। এক্ষেত্রে এবি লক্ষ্যবস্তুর জন্য এখানে এবি যে আমরা লক্ষ্যবস্তু আঁকলাম সেটির যে দূরত্ব, সেটির দূরত্ব কিন্তু বাস কেন্দ্রের বাহিরে, মনে রাখবে বাস কেন্দ্রের বাহিরে, বাস কেন্দ্র পর্যন্ত দূরত্ব সেটি হচ্ছে আর। তাহলে ইউ ইজ গ্রেটার দেন কি হবে? আর। ইউর মানটা আর এর মানের থেকে কি হবে? বেশ হবে। তাহলে এক্ষেত্রে এবি লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্ব
এ ড্যাশ বি ড্যাশের অবস্থান, এ ড্যাশ বি ড্যাশের অবস্থান লেন্সটির পিছন দিকে। কোন দিকে? লেন্সটির পিছন দিকে। লেন্সটির পিছন দিকে, পিছন দিকে তার মধ্যে ফোকাস বিন্দু এবং বাস কেন্দ্রের মধ্যে, এই যে হচ্ছে ফোকাস বিন্দু F2 এবং C2 এর মধ্যে, মানে ফোকাস বিন্দু এবং বাস কেন্দ্রের মধ্যে। দেখো পিছন দিকে ফোকাস বিন্দু এবং বাস কেন্দ্রের মধ্যে, বাজ কেন্দ্রের মধ্যে। তার প্রতিবিম্বগুলি, প্রতিবিম্বিত রশ্মিগুলি সত্যি সত্যি গিয়ে ছেদ করেছিল। প্রতিবিম্ব সৎ প্রতিবিম্ব সবসময় কি হয়? উল্টো হয়। এবং এই ক্ষেত্রেও পেলাম যে সৎ প্রতিবিম্বটা কি হয়েছে? প্রধানত নিচের দিকে হয়েছে। সৎ প্রতিবিম্ব উল্টো এবং আকারে বস্তুর আকার থেকে ছোট। বস্তুর আকার থেকে কি হবে? ছোট হবে। এবং আকারে বস্তুর আকার থেকে ছোট, বস্তুর আকার থেকে ছোট। হলো। তা এই হচ্ছে যদি উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান যদি বাস কেন্দ্রের বাইরে হয়, প্রতিবিম্বের অবস্থানটি হবে বাস কেন্দ্র এবং মুখ্য ফোকাস বিন্দুর ভিতরে। প্রতিবিম্ব হবে সৎ, উল্টো হবে এবং আকারে লক্ষ্যবস্তুর আকারটি কি হবে? ছোট হবে। এখন বিভিন্ন যে দূরত্ব আমরা পাই, দূরত্বগুলির সাংখ্যিক মান আমরা সঙ্গে সঙ্গে আলোচনা করে এগিয়ে যাই। যেহেতু উত্তল লেন্সের বাম দিকে পড়েছে লক্ষ্যবস্তু, এই ক্ষেত্রে ইউর সাংখ্যিক মান সবসময় কি হবে? ঋণাত্মক হবে। বাম দিকের যত দূরত্ব x অক্ষ বরাবর, বাম দিকে যত দূরত্ব সেটি হবে ঋণাত্মক। এই ক্ষেত্রে লেন্সের ক্ষেত্রে দূরত্ব কিন্তু অ বিন্দু থেকে মাপা হয়, আলোক কেন্দ্র থেকে মাপা হয়। যেহেতু প্রধানকের সমান্তরালে আসা আলোক রশ্মি কোন বিন্দু দিয়ে গমন হয়েছে? F2 বিন্দু দিয়ে গমন হয়েছে। ওইটাই হচ্ছে কি এই ক্ষেত্রে মুখ্য ফোকাস বিন্দু। এবং লেন্সটি কোন দিকে পড়েছে? F2 বিন্দুটি ডান দিকে পড়েছে। তাহলে আবার বলছি, এই ক্ষেত্রে উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস বিন্দুর সাংখ্যিক মান হবে ধনাত্মক। যেহেতু সৎ প্রতিবিম্ব লেন্সের ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব লেন্সটির পিছন দিকে সবসময় হয়, কারণ আলোক রশ্মি অতিক্রম করতে পারে, লেন্সটি অতিক্রম করতে পারে। সৎ প্রতিবিম্ব সবসময় লেন্সটির পিছন দিকে হয়। এই ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে এই এতটুকু জায়গা এবং সেটি পড়েছে লেন্সটি কোন দিকে? ডান দিকে পড়েছে। এই ক্ষেত্রে বি এর সাংখ্যিক মান হবে কি? ধনাত্মক। বি এর সাংখ্যিক মান হবে ধনাত্মক। খুব তাড়াতাড়ি তুলে নাও, আমি সরাসরি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটিতে। ছাত্রছাত্রীরা পরবর্তী প্রশ্নটি বোর্ডে তুলে নিয়েছি। প্রশ্নটি হচ্ছে এরকম: একটি উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান বাস কেন্দ্রে হলে প্রতিবিম্বের অবস্থান রশ্মিচিত্রের সাহায্যে নির্ণয় করো। প্রতিবিম্বের প্রকৃতিটি লিখো। অর্থাৎ এই যে উত্তল লেন্স ক্ষেত্রে বলেছে বাস কেন্দ্রে, লক্ষ্যবস্তুর অবস্থান বলেছে বাস কেন্দ্রে। তাহলে প্রথমে ঠিক আগের মতো আমার সঙ্গে সঙ্গে আঁকো, তোমরা তখন আঁকতে পারবে। আসলে তোমরা এটা কঠিন কোনো ব্যাপার নয়। এখানে একটি রেখা নাও, রেখার মধ্যে প্রথমে এই 0 সেন্টিমিটার একটা বিন্দু দাও, 2 সেন্টিমিটার একটা বিন্দু দাও, 4 সেন্টিমিটার একটা বিন্দু দাও, 6 সেন্টিমিটার একটা বিন্দু দাও, 8 সেন্টিমিটার একটা বিন্দু দাও। অর্থাৎ আমরা মোট রেখার খণ্ডটি দীর্ঘ হচ্ছে 8 সেন্টিমিটার। 0তে একটা বিন্দু দিলাম, 2 সেন্টিমিটার একটা বিন্দু দিলাম, 4 সেন্টিমিটার একটা বিন্দু দিলাম, 6 সেন্টিমিটার দিলাম এবং 8 সেন্টিমিটার একটা বিন্দু দিলাম। এখানে হবে, এটি হবে C1, ওইটি হবে C2। ঠিক মধ্যখানে যে বিন্দু সেটি হবে আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র ও মানে অপটিক্যাল সেন্টার। ওইটি হবে F1 এবং ওইটি হচ্ছে কি F2, F1 F2 হলো। তাহলে রেখার উপর প্রথমে 0 সেন্টিমিটার চিহ্নিত করবে, তারপর 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার কি করলে? চিহ্নিত করলে। এখন একটা কাজ করে, ঠিক আগের মতোই কম্পাস এবং কাঠ পেন্সিলের সঙ্গে যুক্ত করো। কম্পাসটি নিয়ে বসাও C1 এ এবং কাঠ পেন্সিলটি নিয়ে বসাবে আলোক কেন্দ্রটি অতিক্রম করে এখানে একটা চাপ আঁকো। হলো।
ঠিক এইভাবে এই যে আমরা যে ব্যাসার্ধ যেটি পেলাম সেটি কিন্তু চেঞ্জ করবে না, পরিবর্তন করবে না, না করে এখন সিটি টু নিয়ে বসাও। যদি পরিবর্তন না করো তাহলে দেখবে এখানে কোনো একটা বিন্দু এসে স্পর্শ করছে কাট পেন্সিলটি, তাহলে এই আর একটি চাপ আঁকো। হলো। যারা সমস্যা হচ্ছে বারবার ভিডিওটি পজ করে আবার রিওয়াইন্ড করে তোমরা দেখতে পারো। আমরা কী ধরনের লেন্স আমরা এঁকে পারলাম? উত্তল লেন্স। এই ক্ষেত্রে যার বাজ ব্যাসার্ধ হচ্ছে কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। ফোকাস দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? 2 সেন্টিমিটার। ফোকাস দৈর্ঘ্য কত সেন্টিমিটারই হবে? 2 সেন্টিমিটার হবে, কারণ এখানে 2, এখানে কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার হবে ফোকাস দৈর্ঘ্য। বাজ ব্যাসার্ধ হবে 4 সেন্টিমিটার, ফোকাস দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। এখন আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। বলেছে লক্ষ্যবস্তুর অবস্থান বলেছে বাজ কেন্দ্রে, তাহলে বাজ কেন্দ্র মানে কি? C1। ঠিক আগের মতোই আমরা 2 সেন্টিমিটার আকারের একটি লক্ষ্যবস্তু রাখলাম, 2 সেন্টিমিটার আকারের, এবং ঠিক এখানে কোনো একটা জায়গায় এখানে 2 সেন্টিমিটার একটা বিন্দু চিহ্নিত করবে, এই জায়গাতে 2 সেন্টিমিটার, যাতে আমার রশ্মি যেটি আঁকবো পুরোপুরি কী হয়? সমান্তরাল হয়। হালকা হাতে এই লেন্সটির যে দুটি প্রান্তবিন্দু আছে সেই দুটি প্রান্তবিন্দুকে সংযুক্ত করে হালকা হাতে, এখানে কোনো ডট ডট দিলে হবে, মোটামুটি বোঝা যাবে আর কি, বোঝা যেতে পারে। এই জায়গার থেকে এই বিন্দু দিয়ে 2 সেন্টিমিটার প্রধান অক্ষের সমান্তরালভাবে একটি রশ্মি এসে আপতিত হলো। প্রধান অক্ষের সমান্তরালভাবে একটি রশ্মি এসে আপতিত হলো। এবং আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালভাবে যে রশ্মিটি এসে আপতিত হয়, প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে অভিসারী হয়, বা প্রধান অক্ষের উপর একটি বিন্দু দিয়ে কী করে? গমন করে, এবং সেটি হচ্ছে কি? ফোকাস বিন্দু। তাহলে এ এসে আপতিত হলো, F2 বিন্দু দিয়ে কী করবে? প্রতিসারিত হবে। হলো, F2 বিন্দুতে প্রতিসারিত হবে। এখন আরেকটি রশ্মি যেটি আলোক কেন্দ্র দিয়ে আসবে, আলোক কেন্দ্র দিয়ে আসবে, আলোক কেন্দ্র দিয়ে, এবং আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মি আপতিত হয়, ঠিক আগের চিত্র দেখেছিলাম, এখন আবার বলছি, সেটি কোনোবার দিক পরিবর্তন না হয় না, যে পথে এসেছিল সোজা সেই পথ দিয়ে কি করে? প্রতিসারিত হয়। যেহেতু লক্ষ্যবস্তুর অবস্থান হয়েছে বাজ কেন্দ্রে, প্রতিবিম্বের অবস্থান হবে বাজ কেন্দ্রে, লক্ষ্যবস্তুর আকার প্রতিবিম্বের আকারে কি হবে? সমান হবে। ওই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে এই চিত্রের ক্ষেত্রে। তাহলে আমার প্রতিবিম্বটা এমনভাবে প্রতিসারিত হবে, হলো, এখন এই হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালভাবে একটি রশ্মি এসেছিল, প্রতিসারিত হয়েছে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে। আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মিটি এসেছিল সরাসরি সেই রাস্তায় কি হয়েছে? প্রতিসারিত হয়েছে। উভয় প্রতিসারিত রশ্মিটি এই একটা বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। আমরা যদি এই বিন্দুটিকে সংযুক্ত করি, তাহলে এর অর্থ হচ্ছে এই এবি লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্বটি আমরা পেয়ে গেলাম। আমরা যে লক্ষ্যবস্তুর নাম দিই এবি, প্রতিবিম্বটি হবে এড্যাশ এড্যাশ বিড্যাশ, এড্যাশ বিড্যাশ। তাহলে আমরা কি পেলাম? যে উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান যদি বাজ কেন্দ্রে হয়, প্রতিবিম্বের অবস্থান কোন জায়গায় হয়? বাজ কেন্দ্রে। প্রতিবিম্বের অবস্থান হয় বাজ কেন্দ্রে। লক্ষ্যবস্তুর আকার প্রতিবিম্বের আকারের কি হয়? সমান হয়। প্রতিবিম্ব হয় সৎ প্রতিবিম্ব। কারণ কি? কারণ প্রতিসারিত রশ্মিগুলি সত্যি সত্যি এই বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। ছেদ করে প্রতিবিম্বের সৃষ্টি হয়েছে। এবং সৎ প্রতিবিম্ব আমি দেখেই কি মনে হচ্ছে? প্রতিবিম্বটি হচ্ছে উল্টো, মানে সৎ প্রতিবিম্ব সবসময় কি হয়? উল্টো হয়। তাহলে এইসব জিনিস লিখে না খুব তাড়াতাড়ি। আশা করি তোমরা প্রশ্নটা তুলতে পেরেছো। প্রশ্নটা হচ্ছে একটি উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান বাজ কেন্দ্রে হলে প্রতিবিম্বের অবস্থান রশ্মির সাহায্যে নির্ণয় করো। প্রতিবিম্ব প্রকৃতি লিখো। এই ক্ষেত্রে এবি লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্ব এড্যাশ বিড্যাশের অবস্থান হচ্ছে, এড্যাশ বিড্যাশের অবস্থান হচ্ছে লিখো বাজ কেন্দ্রে। দেখো প্রতিবিম্ব
লিখব সদ, উল্টো এবং আকারে বস্তুর আকারের সমান, বস্তুর আকারের সমান। এই হলো প্রতিবিম্বের অবস্থান হচ্ছে বাস কেন্দ্রে, এবং এখানে যা লিখলাম সব হচ্ছে প্রতিবিম্বের প্রকৃতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা ঠিক আগের মতোই যদি তার সাংখ্যিক দূরত্ব কি, লক্ষ্যবস্তুর তারপর হলো প্রতিবিম্বের ফোকাস দূরত্বের সাংখ্যিক মান কি, সেটা আমরা বলতে পারি ইউ হবে ঋণাত্মক, কারণ লেন্সটির কোন দিকে পড়েছে, লেন্সটির বাম দিকে পড়েছে, বাম দিকে সব দূরত্ব হবে ঋণাত্মক। এফ এর মান ঠিক আগের মতোই, উত্তল লেন্সের ফোকাস দূরত্বের সাংখ্যিক মান হচ্ছে ধনাত্মক। কী হবে? ধনাত্মক হবে, কারণ সেটি লেন্সটির অবিন্দু থেকে কোন দিকে পড়েছে, অবিন্দু থেকে ডান দিকে পড়েছে, সেই জন্য সেটি হবে, এই হচ্ছে ফোকাস বিন্দু, এবং এই যে দূরত্ব সেটি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, সেটি হচ্ছে লেন্সটি কোন দিকে, ডান দিকে পড়েছে। তাহলে বি এর প্রতিবিম্বের দূরত্বের সাংখ্যিক মান কি হবে? ধনাত্মক হবে। যেহেতু লক্ষ্যবস্তুর আকার প্রতিবিম্বের আকারের সমান, এই ক্ষেত্রে আমরা এম এর মান আমরা কি বলতে পারি? কত গুণ? 1 গুণ। লক্ষ্যবস্তুর আকার প্রতিবিম্বের আকারের সমান, এর অর্থ এম সমান হবে 1। এম মানে ম্যাগনিফিকেশন, মানে বিবর্ধন। বিবর্ধন লক্ষ্যবস্তু প্রতিবিম্বের সমান, প্রতিবিম্বর আকার লক্ষ্যবস্তুর আকারের সমান, মানে প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের কত গুণ? 1 গুণ। এম সমান হবে 1। আর যেহেতু প্রতিবিম্বটি হয়েছে উল্টো, সেই জন্য এম সমান কি ধরনের মান হবে? -1। এম সমান হবে -1। তাহলে আমরা সরাসরি পরবর্তী চিত্রটিতে চলে যাচ্ছি। ছাত্রছাত্রীরা পরবর্তী প্রশ্নটি বোর্ডে তুলে নিয়েছি। প্রশ্নটি হচ্ছে যে একটি উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান বাজ কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মধ্যে হলে প্রতিবিম্বের প্রকৃতিটি লিখো। প্রতিবিম্বের প্রকৃতিটি লিখো। তোমরা প্রশ্নটি প্রথমে তুলে নাও। আমি লেন্সটি আঁকতে যাচ্ছি। লেন্সটি আঁকার ক্ষেত্রে সহজ পন্থা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। রেখা একটা অঙ্কন করো। রেখা অঙ্কন করে এই 2 সেন্টিমিটার পর পর একটি বিন্দুকে চিহ্নিত করো। প্রথমে হলো 0, মানে 2 সেন্টিমিটার। এখানে 0তে 2 সেন্টিমিটার একটা বিন্দু দাও, 4 সেন্টিমিটার একটা বিন্দু দাও, 6 সেন্টিমিটার একটা বিন্দু দাও এবং 8 সেন্টিমিটার একটি বিন্দু দাও। এর চেয়ে সহজ আর কোনো উপায় হতে পারে না লেন্স আঁকার, কারণ অনেক ছাত্রছাত্রীরা লেন্সের নকশা চিত্র আঁকতে পারে না। তো বলছি এখানে 0 সেন্টিমিটার একটি বিন্দু দাও, 2 সেন্টিমিটারে, 4 সেন্টিমিটারে, 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটারের বিন্দু দাও। এখানে হবে C1, C2, ঠিক মধ্যেখানে হবে আলোক কেন্দ্র ও ওই বিন্দুটির নাম দেবো আমরা F1, এবং এখানে হবে F2 হলো। ঠিক আগের মতোই কাঠ পেন্সিল নিয়ে কম্পাস যোগ করো। এই হচ্ছে আমার কাঠ পেন্সিল, এই হচ্ছে আমার কম্পাস, বা এই হচ্ছে কম্পাস, এই হচ্ছে কাঠ পেন্সিল। হলো, তাহলে আমি কি করলাম? এই C1 নিয়ে বসালাম। বসিয়ে ওর থেকে আমি একটু বেশি দূরত্ব নেব, ওকে অতিক্রম করবো কাঠ পেন্সিল দিয়ে। হলো, করে এই আমি একটি চাপ আঁকলাম। হলো, ঠিক এই যে আমরা যে ব্যাসার্ধ যেটি নিয়েছি চাপটি অঙ্কনের জন্য, সেটি হচ্ছে সেই উত্তল লেন্সটির ক্ষেত্রে এই যে চাপ। হলো, আবার একটি কাজ করে C2তে নিয়ে বসাও। এই যে বাস ব্যাসার্ধ নিয়েছি সেটি কিন্তু তোমরা চেঞ্জ করবে না, বদলাবে না। আবার এখানে নিয়ে বসিয়ে এদিকে আমি এখানে নিয়ে বসাই, তাহলে ও বিন্দুকে অতিক্রম করেছে। এর আরেকটি চাপ আমরা আঁকলাম। লেন্স যেটি পেলাম সেই লেন্সটি হচ্ছে উত্তল লেন্স। কি ধরনের লেন্স? উত্তল লেন্স, যার C1 এবং C2 হচ্ছে বাহ্য কেন্দ্র, ও হচ্ছে আলোক কেন্দ্র, ও F1 এবং F2 হচ্ছে ফোকাস বিন্দু, মুখ্য ফোকাস বিন্দু। যেহেতু এই ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান বলেছে বাস কেন্দ্রের মুখ্য ফোকাসের মধ্যে, তাহলে এখানের মধ্যে এই C1 এবং F1 এর মধ্যে 2 সেন্টিমিটার আকারের একটি লক্ষ্যবস্তু নাও। যেহেতু 2 সেন্টিমিটার, তাহলে এখানে 2 সেন্টিমিটারটা বিন্দু দিয়ে দেবে, রশ্মিটা কি হয়? পরস্পর
রশ্মিটা যাতে প্রধান অক্ষের সমান্তরাল হয়। এখানে হালকা হাতে যে লেন্স টিপ দুটি প্রান্তবিন্দু সংযুক্ত করো, হালকা হাতে ডটেড লাইন দেবে করে তাতে মিটিয়ে দিতে পারো। প্রথম রশ্মিটা আসবে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে। প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যে রশ্মিটা এসে লেন্সের মধ্যে আপতিত হয়, প্রতিসরণের পর ইহা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে কোন বিন্দু দিয়ে অতিক্রম, কোন বিন্দু দিয়ে F2 বিন্দু দিয়ে গমন করে। প্রধান অক্ষের সমান্তরালভাবে আসা আপতিত রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর ফোকাস বিন্দুতে মিলিত হয় বা ফোকাস বিন্দুতে অভিসারী হয় বা ফোকাস বিন্দু দিয়ে কি করে অভিসারী হয়, গমন করে। হলো। আবার আলোক কেন্দ্রের উদ্দেশ্যে, মানে যে রশ্মিটা এই যে আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার, আলোক কেন্দ্রের উদ্দেশ্যে যে রশ্মিটা আসলো, হলো, প্রতিসরণের পর যেদিকে এসেছিল সেই কোনোবার দিক পরিবর্তন না করে কিন্তু প্রতিসারিত হয়, কোনোবার দিক পরিবর্তন করবে না কিন্তু আলোক কেন্দ্রের। তাহলে আমরা কি পেলাম? আমরা দেখলাম এই হচ্ছে একটি প্রতিসারিত রশ্মি F2 বিন্দু দিয়ে গমন করলো, প্রতিসারিত হলো। আরেকটি আলোক রশ্মি আলোক কেন্দ্র অভিমুখে এসেছিল এবং কোনো দিক পরিবর্তন না করেই প্রতিসারিত হয়েছে। এই উভয় প্রতিসারিত রশ্মি সত্যি সত্যি এই বিন্দু থেকে কি করলো, ছেদ করলো। এই জায়গাটির প্রতিবিম্ব হবে এই জায়গায় এবং সম্পূর্ণ লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্বটি হচ্ছে এখানে। হলো, প্রতিবিম্বটি হবে এখানে। আমরা লক্ষ্যবস্তুর নাম দেই এবি, এ বি। প্রতিবিম্বর নাম হবে এ ড্যাশ, এ ড্যাশ, বি ড্যাশ। প্রতিবিম্বের নাম হবে এ ড্যাশ, বি ড্যাশ। লক্ষ্যবস্তুর নাম হচ্ছে এবি, প্রতিবিম্বটি হবে এ ড্যাশ, বি ড্যাশ। যেহেতু প্রতিবিম্বটি হয়েছে উল্টো এবং আকারে লক্ষ্যবস্তুর আকারে সমান, সত্যি সত্যি ছেদ করেছে প্রতিসারিত রশ্মি, সেই জন্য প্রতিবিম্বটি হবে একটি সৎ প্রতিবিম্ব। তাহলে লিখে নেই প্রতিবিম্বের অবস্থান বাস কেন্দ্রের বাহিরে, প্রতিবিম্বের অবস্থান বাস কেন্দ্রের বাহিরে। তাহলে আমরা পুরোপুরি ডিটেলস বা বর্ণনাটি আমরা লিখে নিই। দেখো এই ক্ষেত্রে এবি লক্ষ্যবস্তুর জন্য, এই ক্ষেত্রে এবি লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্ব এ ড্যাশ বি ড্যাশের অবস্থান বাস কেন্দ্রের বাহিরে, বাজ কেন্দ্রের বাহিরে। হলো, মানে ইউ বি এর মানটা হবে আর এর মান থেকে বেশ। বাস কেন্দ্রের বাহিরে লিখো প্রতিবিম্ব সৎ, সত্যি সত্যি ছেদ করেছে। প্রতিবিম্ব সৎ, প্রতিবিম্ব সবসময় কি হয়, উল্টো, এবং চিত্রতে বলছে উল্টো। সৎ, উল্টো এবং আকারে, আকারে লক্ষ্যবস্তুর আকারের থেকে বড়, লক্ষ্যবস্তুর আকার থেকে, লক্ষ্যবস্তুর আকার থেকে বড়, আকার থেকে বড়। ঠিক একই ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি ইউর মান, সাংখ্যিক মান হবে ঋণাত্মক। লেন্সটি থেকে কোন দিকে পড়েছে, বাম দিকে পড়েছে, ইউর ঋণাত্মক। F2 এই বিন্দুটা আছে F2 মুখ্য ফোকাস বিন্দু, এক্ষেত্রে F হবে ধনাত্মক। বিটাও কিন্তু এই অবিন্দু থেকে কোন দিকে পড়েছে, ডান দিকে পড়েছে, এক্ষেত্রে বিটাও হবে ধনাত্মক, বিটাও হবে ধনাত্মক। এম এর সাইন যেটা হবে, এম এর সাইন হবে ঋণাত্মক হবে। কেন ঋণাত্মক হবে? কারণ লক্ষ্য প্রতিবিম্ব যেটি সেটি হয়েছে উল্টো, এবং উল্টোর ক্ষেত্রে এম এর সাইন কি আসে, ঋণাত্মকই আসে। এম সমান হবে ঋণাত্মক, এক হোক, দুই হোক, তিন হোক, যাই হোক, এমটা হবে ঋণাত্মক। হলো, তাহলে খুব তাড়াতাড়ি তোমরা তুলে নাও।
ছাত্রছাত্রীরা পরবর্তী প্রশ্ন নিয়ে বোর্ডে তুলে নিয়েছি। প্রশ্নটি হচ্ছে যে একটি উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান মুখ্য ফোকাসে হলে প্রতিবিম্বের অবস্থান রশ্মিচিত্রের সাহায্যে নির্ণয় করো। সঙ্গে প্রতিবিম্বের প্রকৃতিটি আমরা নির্ণয় করো। প্রতিবিম্বের প্রকৃতিটিও নির্ণয় করো। প্রতিবিম্বের প্রকৃতিটি নির্ণয় করো। প্রকৃতিটি নির্ণয় করো। নির্ণয় করো। ঠিক আগের মতো একটি রেখা আঁকো। রেখা অঙ্কন করো। রেখা অঙ্কন করে প্রথমে 0 সেন্টিমিটার বিন্দু দাও। 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং কত 8 সেন্টিমিটার, সেটি হবে C1। এখানে দাও C2। C1 C2 ওইটি হচ্ছে আলোক কেন্দ্র ও F1 এবং F2। এই বিন্দুটিকে আমরা চিহ্নিত করবো F1 বলে এবং এই বিন্দুটি হবে F2 বিন্দু। হলো, তাহলে ঠিক আগের মতো কাঠ পেন্সিলের সঙ্গে কম্পাস যুক্ত করো। কম্পাস যুক্ত করে প্রথমে নিয়ে বসাবে C1 এ এবং কম্পাস নিয়ে বসাবে C1 এ। কাঠ পেন্সিলটি অবিন্দুকে অতিক্রম করবে, করে একটা এই ব্যাসার্ধ যুক্ত একটি চাপ অঙ্কন করো। এই আমরা একটি চাপ আঁকলাম। এই যে আমরা যে ব্যাসার্ধ নিয়েছি সেই ব্যাসার্ধটি কোনো চেঞ্জ করবে না, বদলাবে না। না বদলে এখন C2 তে নিয়ে বসাও। বসিয়ে দেখবে এই দিক থেকেও কিন্তু আমার কাঠ পেন্সিলটি কিন্তু অবিন্দুকে অতিক্রম করেছে। তাহলে এইভাবে আরেকটি চাপ অঙ্কন করো। তাহলে আমরা একটা লেন্স পেয়ে গেলাম। যে লেন্সটি পেলাম সেই লেন্সটি হচ্ছে কি লেন্স, উত্তল লেন্স, যার C1 থেকে ও এই যে দূরত্বটি হচ্ছে বাস ব্যাসার্ধ হবে। এখন বলেছে যে উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান বলেছে F1 বিন্দুতে, বাস মুখ্য ফোকাস বিন্দুতে। তাহলে আমরা এই জায়গায় ঠিক F1 এর উপর একটি 2 সেন্টিমিটার আকারে একটি লক্ষ্যবস্তু রাখবো। এই জায়গা থেকে হালকা হাতে লেন্সটির দুটি প্রান্তবিন্দু দিয়ে আমরা সংযুক্ত করি। এই হচ্ছে আলোক কেন্দ্র ও। প্রথমে আলোক রশ্মি যাবে প্রধান অক্ষের সমান্তরালভাবে ঠিক এতটুকু পর্যন্ত। এই জায়গা থেকে আলোক রশ্মি প্রতিসারিত হতেও পারে, না হতে পারে, কিন্তু আমরা জানি যে প্রধান অক্ষের সমান্তরালভাবে আসা আলোক রশ্মি এতটুকু কিন্তু আসার পর প্রতিসারিত হচ্ছে হয়। যেহেতু প্রধান অক্ষের সমান্তরালভাবে এসেছে F2 বিন্দু দিয়ে, কোন বিন্দু দিয়ে প্রতিসারিত হবে? ফোকাস বিন্দু দিয়ে প্রতিসারিত হবে। হলো, আলোক কেন্দ্রের উদ্দেশ্যে যে রশ্মিটা এসেছিল, যে পথে এসেছিল সেই একই পথে, যে পথে এসেছিল কোনো দিক পরিবর্তন না হয় একই পথে কি হবে? একই পথে প্রতিসারিত হবে। যে পথে এসেছিল সেই একই পথে কি হবে? প্রতিসারিত হবে, কোনোবার দিক পরিবর্তিত হবে না। এখন তোমরা দেখো একটা রশ্মি যাচ্ছে ওই দিকে, আরেকটা রশ্মি প্রতিসারিত হচ্ছে ওই দিকে। মনে হচ্ছে কি যে এখানে কোনো একটা জায়গায় যাওয়ার পর, একটু দূরে কোনো একটা জায়গায় যাওয়ার পর রশ্মিটি সত্যি সত্যি কী হবে? ছেদ করবে। কিন্তু কোন জায়গায় ছেদ করবে? দূরত্বটা অনেক বেশ, মানে অসীম দূরত্বে কোনো একটা বিন্দুতে কী হতে পারে? ছেদ হতে পারে অসীমে। সেই জন্য আমরা বলবো যে লক্ষ্যবস্তুর অবস্থান যদি বা মুখ্য ফোকাস বিন্দুতে হয়, প্রতিবিম্বের অবস্থান কিন্তু অসীমে হয়। প্রতিবিম্বের অবস্থান হবে অসীমে এবং এখানে কোনো একটা জায়গায় যদি ছেদ করে প্রতিবিম্বের আকার হবে অনেক বড়। প্রতিবিম্বের আকারটা হবে অনেক বড় এবং যেহেতু প্রতিসারিত রশ্মি সত্যি সত্যি ছেদ করেছে, প্রতিবিম্বটি হবে সৎ প্রতিবিম্ব। প্রতিবিম্বটি হবে সৎ প্রতিবিম্ব। তাহলে লিখে নাও, লিখো এই ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান বা এই ক্ষেত্রে এবি লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্বের অবস্থান অসীমে। কারণ মনে হচ্ছে যে এখানে কোনো একটা জায়গায় গিয়ে মিলিত হবে, অনেক দূরে কোনো একটা জায়গায় গিয়ে প্রতিসারিত রশ্মিগুলি ছেদ করবে, মিলিত হবে অসীমে। লিখো প্রতিবিম্ব সৎ, কেন সৎ? সত্যি সত্যি ছেদ করছে। উল্টো, সৎ প্রতিবিম্ব সবসময় কি হয়? উল্টো এবং আকারে বস্তুর আকার থেকে বড়, এবং আকারে বস্তুর আকার থেকে বড়, বস্তুর
আকার থেকে বড়, প্রতিবিম্ব সৎ উল্টা এবং আকারে বস্তুর আকার থেকে বড় হবে বা বৃহত্তর হবে। এই হলো পুরো ডিটেলস। তাহলে এই ক্ষেত্রেও আমরা পেলাম কি, ইউ হবে, ইউ এর সাংখ্যিক মান হবে ঋণাত্মক, যেহেতু উত্তল লেন্স, আমরা আরেকবার বলছি, এফ এর সাংখ্যিক মান হবে ধনাত্মক, এফ বিন্দুটা ওই দিকে, লেন্সটি কোন দিকে বলেছে ডান দিকে, এবং বি এর সাংখ্যিক মান কি হবে, ধনাত্মক হবে। হলো, তাহলে খুব তাড়াতাড়ি তুলে ফেলো। ছাত্রছাত্রীরা, উত্তল লেন্স দ্বারা গঠিত যত ধরনের প্রতিবিম্ব হয়, আমরা 5টি চিত্র অলরেডি এঁকে নিয়েছি। শেষ চিত্রটি হচ্ছে উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের শেষ চিত্রটি হচ্ছে যে একটি উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান মুখ্য ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে হলে প্রতিবিম্বের অবস্থান রশ্মিচিত্রের সাহায্যে নির্ণয় করা, এবং প্রতিবিম্বের প্রকৃতিতে আমরা নির্ণয় করবই। এর অর্থ হচ্ছে যে লক্ষ্যবস্তুর অবস্থান বর্তমানে হচ্ছে আলোক কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মধ্যে। এবং মনে রাখবে, এই ক্ষেত্রে উত্তল লেন্সের এই ক্ষেত্রে অসৎ প্রতিবিম্বের সৃষ্টি হয়। উত্তল লেন্সের সবকয়টি ক্ষেত্রে আমরা পাই সৎ প্রতিবিম্ব, কিন্তু যেহেতু লক্ষ্যবস্তুর অবস্থান বলেছে মুখ্য ফোকাস বিন্দু এবং আলোক কেন্দ্রের মধ্যে, এই ক্ষেত্রে অসৎ প্রতিবিম্বের সৃষ্টি হয়। তাহলে প্রথমে ঠিক আগের মতোই একটা রেখা নিয়ে রেখার উপর 0, 2, 4, 6 এবং 8 এই 4টি বিন্দু চিহ্নিত করো, 4-5টি বিন্দু চিহ্নিত করো। এটা হবে C1, ওইটা হচ্ছে C2 আলোক কেন্দ্র ও, ওইটা হবে F1, এবং এখানে দিয়ে দাও F2। তাহলে ঠিক আগের মতো কম্পাস এবং কাঠ পেন্সিল নাও। আমার এই হচ্ছে কম্পাস আর এই হচ্ছে কাঠ পেন্সিল, এই হচ্ছে কম্পাস, এই হচ্ছে কাঠ পেন্সিল। এই মাস্টারও আর ওইটাই সুবিধা, যা বললাম তাই হয় নাকি, ঠিকই আছে। তো এই কম্পাস নিয়ে বসলে আমরা C1-এ, এবং কাঠ পেন্সিলটি নিয়ে বসাবো ও বিন্দুকে অতিক্রম করে একটু দূরে। হলো, তাহলে এই যে আমরা যে ব্যাসার্ধ নিলাম, সেই ব্যাসার্ধটি C1 ও এর দূরত্ব থেকে ব্যাস হতে হবে, মানে 4 সেন্টিমিটার থেকে একটু ব্যাস এই নিলাম, নিয়ে আমরা একটা চাপ আঁকলাম, এই তো হয়ে গেল চাপ। এই যে আমরা যে ব্যাসার্ধ যেটি নিয়েছি সেটি আমরা চেঞ্জ করবো না, বদলাবো না, বদলে এখন আমরা নিয়ে বসলাম C2-তে। নিয়ে যদি বসা হয় এই দিকে দেখবে ওর থেকে ওকে অতিক্রম করেছে, তাহলে এই আমরা আরেকটা কি করলাম, চাপ আঁকলাম। তাহলে আমরা যে বর্তমানে একটা নকশা এঁকেছি সেটি হচ্ছে এক ধরনের উত্তল লেন্সের নকশা চিত্র। হলো, এখন প্রশ্নটি কি বলেছে, প্রশ্নটি বলেছে যে লক্ষ্যবস্তুর অবস্থান O এবং F1 এর মধ্যে। তাহলে লেন্সের ঠিক নিকটে F1 এর ভিতরে একটি লক্ষ্যবস্তু রাখে, এই যে একটা লক্ষ্যবস্তু রাখে লেন্সের ঠিক ভিতরে, এবং প্রান্তবিন্দু সংযোগ করো, প্রান্তবিন্দু। যেহেতু এখানে বলেছে যে লক্ষ্যবস্তুর অবস্থান F1 এবং O এর মধ্যে, মুখ্য ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে, এই জায়গা থেকে প্রথম রশ্মিটা যাবে প্রধান অক্ষের সমান্তরালভাবে, প্রধান অক্ষের সমান্তরালভাবে যে রশ্মিটা আপতিত হলো, প্রতিসারিত হবে কোন বিন্দুর মধ্য দিয়ে, মুখ্য ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিসারিত হবে। এই হলো ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিসারিত হবে। হলো, আলোক কেন্দ্রের উদ্দেশ্যে যে রশ্মিটা এসে আপতিত হবে, আলোক কেন্দ্রের উদ্দেশ্যে যে রশ্মিটা এসে আপতিত হবে, সেই রশ্মিটা কোনো দিক পরিবর্তন না করেই কি হবে, প্রতিসারিত হবে। ইন্টারেস্টিং ফ্যাক্ট। এখন যদি তোমরা খুব ভালোভাবে দেখো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখবে প্রতিসারিত রশ্মিগুলি মিলিত হওয়ার কোনো সুযোগ নেই, তাদের মধ্যে দূরত্ব ক্রমশ বেড়ে যাচ্ছে। তখন মনে হবে কি রশ্মিটা এখানে কোনো একটা বিন্দু থেকে, এখানে কেউ যদি দেখে মনে হবে এখানে কোনো একটা বিন্দু থেকে রশ্মিগুলি অপসারী হচ্ছে। হলো, মনে হবে, সত্যি মিলিত হয় নাই, মনে হবে যে এই জায়গায় এই যে একটা প্রতিসারিত রশ্মি, এই একটা প্রতিসারিত রশ্মি, মনে হবে যে এখানে কোনো একটা বিন্দু থেকে রশ্মিগুলি কি হচ্ছে, নির্গত হচ্ছে। তাহলে এই প্রতিসারিত রশ্মিগুলি কিন্তু এইগুলিকে বলে আপাতচ্ছেদ। কি ধরনের ছেদ? প্রতিসারিত রশ্মিগুলির আপাতচ্ছেদ হওয়ার কথা, সত্যি ছেদ হওয়ার কথা এখানে কোনো একটা জায়গাতে, কিন্তু মনে হচ্ছে এখানে কোনো একটা বিন্দু থেকে রশ্মিগুলি নির্গত হচ্ছে বা অপসারী হচ্ছে। হলো, বলে মনে হচ্ছে, অপসারী হচ্ছে বলে মনে হচ্ছে। সেই জন্য এখন এই জায়গার প্রতিবিম্বটা হবে এখানে কোথাও, এবং সম্পূর্ণ যে লক্ষ্যবস্তুর প্রতিবিম্বটা হবে এই জায়গার কোথাও। এই লক্ষ্যবস্তুর নাম যদি আমরা এখানে AB হয়, সেটি হবে A ড্যাশ B ড্যাশ। আমি আগেই বলেছি, এই ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান যদি আলোক কেন্দ্র মুখ্য ফোকাসের মধ্যে হয়,
প্রতিবিম্বের অবস্থান হয় লেন্সটির লক্ষ্যবস্তুর দিকে, প্রতিবিম্ব হবে অসৎ, অসৎ প্রতিবিম্ব সবসময় কী হয়, সোজা হয় এবং আকারে লক্ষ্যবস্তুর আকারে কী হবে, বড় হবে। এই একটা ক্ষেত্রে এই ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান এবি এর জন্য প্রতিবিম্ব এ ড্যাশ বি ড্যাশের অবস্থান লেন্সটির সামনের দিকে বা লক্ষ্যবস্তুর দিকে। আমরা কি লিখতে পারি, প্রতিবিম্বের অবস্থান লেন্সটির সামনের দিকে না লিখে লিখতে পারি লক্ষ্যবস্তুর দিকে। প্রতিবিম্ব অসৎ প্রতিবিম্ব সবসময় কি হয়, সোজা, অসৎ সোজা এবং আকারে লক্ষ্যবস্তুর আকার থেকে বড় এবং আকারে বড়, লক্ষ্যবস্তুর আকার থেকে বড়। তাহলে আমরা এখন পর্যন্ত উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা 6টি প্রতিবিম্ব পেলাম। 6টি প্রতিবিম্বের মধ্যে 5টি প্রতিবিম্বই কী ধরনের প্রতিবিম্ব ছিল, সৎ প্রতিবিম্ব ছিল। যেহেতু শেষের যে চিত্র আমরা যেটা এঁকেছি সেই ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান ছিল মুখ্য ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে, এবং মুখ্য ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে হওয়ায় প্রতিবিম্ব যেটি সৃষ্টি হয়েছে সেটি হয়েছে লেন্সটির সামনের দিকে, অর্থাৎ প্রতিবিম্বটি ছিল অসৎ প্রতিবিম্ব হওয়ায় প্রতিবিম্বটি ছিল সোজা। এখন আমরা সঙ্গে সঙ্গে সাংখ্যিক মান কিসের কি সেটি আমরা দেখে নিই। ইউ ইজ অলওয়েজ নেগেটিভ, ইউ এর সাংখ্যিক মান সবসময় ঋণাত্মক হবে, কারণ লেন্সটি কোন দিকে পড়েছে, সামনের দিকে পড়েছে। যেহেতু উত্তল লেন্স, ফোকাস দৈর্ঘ্যের সাংখ্যিক মান সবসময় কী হবে, ধনাত্মক হবে। ফোকাস বিন্দু প্রধান অক্ষের সমান্তরালভাবে আসা আলোক রশ্মি প্রতিসারিত হয়েছে F2 বিন্দু দিয়ে, ফোকাস বিন্দু, সেটি ধনাত্মক হবে। এই ক্ষেত্রে যেহেতু অসৎ প্রতিবিম্ব, বি এর সাংখ্যিক মান আমরা এত সময় পেয়েছিলাম ধনাত্মক, কিন্তু এই ক্ষেত্রে বি এর সাংখ্যিক মান কী হবে, ঋণাত্মক হবে, কারণ লেন্সটি কোন দিকে পড়েছে, অ বিন্দু থেকে লেন্সটির বাম দিকে পড়েছে, সেই জন্য বি এর সাংখ্যিক মান এক্ষেত্রে কী হবে, ঋণাত্মক হবে। যদি এম এর কথা আমরা বলতে চাই, এম এর সাংখ্যিক মান এই ক্ষেত্রে কী হবে, ধনাত্মক হবে, কারণ এই ক্ষেত্রে প্রতিবিম্ব যেটি সৃষ্টি হয়েছে সেটি হয়েছে সোজা প্রতিবিম্বের সৃষ্টি হয়েছে, এম এর সাংখ্যিক মান কী হবে, ধনাত্মক হবে। তাহলে আমরা উত্তল লেন্স নিয়ে আমরা 6টি চিত্র আমরা এঁকেছি। লেন্সটির প্রতিবিম্বগুলির প্রকৃতি আমরা কি সেটা আমরা দেখেছি। আগামী করলে আমরা অবতল লেন্সের ক্ষেত্রে আমরা একটি চিত্র পাই, সেই চিত্রটি আমরা আঁকবো। এবং উত্তল লেন্স অবতল লেন্স মিলে যতগুলি যতগুলি সমস্যা দেওয়া আছে অবতল লেন্সের ক্ষেত্রে এবং উত্তল লেন্সের ক্ষেত্রে যত সমস্যা দেওয়া আছে সেই সমস্যা সমাধানের চেষ্টা করবো পরবর্তী ক্লাসটিতে। ততক্ষণের জন্য তোমরা খুব বেশি ভালো থাকো, এবং ক্লাসটি যদি ভালো লাগে সবার নিকট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।